আছে না নাই বেনাপোল বর্ডার আছে। বেনাপোল বর্ডার দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা। আমার লাইনের লোকেরা ধরিব আছে যে বল্টু তো সাইকেলে কি স্যার বালু স্যার কই সাইকেলে করে তুই বালু পাচার করতেছিস বর্ডার দিয়ে কই স্যার বালু স্যার কই চেক করে দেখি তুই সাইকেলে করে কেন বালু পাচার করিস। বালুর কি অভাব হয়ে গেছে বাংলাদেশে? চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার দেখে সাইকেলে করে কি যেন নিয়ে যায়, ডাক দিয়ে বলে সাইকেলে কি স্যার বালু স্যার কই চেক করবো, চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার এই বল্টু কি নিয়ে যায় সাইকেলে করে, স্যার বালু স্যার সাইকেলে করে বালু পাচার করো, এই বালু ঢাকায় পাঠাবো, দেখবো এতে কোনো নাশকতা আছে কিনা। নিশ্চয় বালুর মধ্যে কিছু থাকতে পারে, ইয়াবা অথবা বাবা থাকতে পারে। কি চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে। হঠাৎ বল্টুর সাথে দেখা হয়েছে। করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্দর আছে পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে ঝেলে যাওয়া, সেটা যে সুন্দর কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। কথা কি ঠিক আছে না ভেজাল আছে? আওয়াজ আপনাদের যে আওয়াজ, সে আওয়াজ মুসলমানের আওয়াজ হচ্ছে না। মাঝে মাঝে ঠিক বেঠিক বলার দরকার আছে না? আমরা এই আওয়াজগুলো না দেওয়ার কারণে অবস্থা খুবই খারাপ। কেমন খারাপ? একবার এক সাহাবাক পীরের কাছে গেল, যে বলছে পীর সাহেব আমাকে মুরিদ করে দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। পীর বলল তুমি তো মানুষের কামড়াও, মানুষের ক্ষতি করো, অনিষ্ট করো, তোমাকে মুরিদ করা যাবে না, তাইলে আমার বদনাম হবে, বলবে অমুখীর মুরিদ ওরে কামড়ায় মেরে ফেলেছে। ঠিক না বেটি? এই জন্য তোমার মুরিদ করা যাবে না। সকলে পীর সাহেব আপনি যদি আমার মুরিদ করেন, আমি কথা দিলাম কাউরে কামড়াবো না, ওই কথা যদি দিতে পারো তাহলে মুরিদ করে দিতে পারি। তারে এই কথাটি আর কারণে ওয়াদা করার কারণে সাপরে মুরিদ বানাই দিয়েছে, আর বলেছে সকালে বিকেলে দুপুরে সন্ধ্যায় আল্লাহর জিকির করবা, যখন সুযোগ পাবা জিকির নিয়ে মশগুল থাকবা। কপোতাক্ষণের পরে হরিয়ার নামার ওখানে সাত সন্ধ্যাবেলায় জিকির করতেছে টান টানা হয়ে। আমাদের শ্রদ্ধাভাজন আশফাকুজ্জামান রনি ভাইয়ের বাড়ি গরু খাওয়ানোর যে কাজের লোক, ও এসেছে ওই নদীর ধারে ঘাস কাটার জন্য, কিন্তু তাড়াতাড়ি করে আসতে যে দড়ি নিতে ভুলে গেছে। ঘাস কেটে কি দিয়ে বাঁধবে খুঁজতে খুঁজতে দেখে টান টানা পড়ে আছে সন্ধ্যার আলো অন্ধকারে। মনে করলো এটা হয়তো কলার খোসা বা যে কলার যে কি খোলস থাকে, এটা হইতে পারে। ওইটারে কায়দা করে সাপড়ে ধরে নিয়ে ঘাস বেঁধেছে। বাঁধলে ওর অবস্থা কি হওয়া বোঝে?
তারপরে যখন বাড়িতে নিয়ে যেয়ে খুলে দিয়েছে, সাত ঘাড় মা ভেঙে তো শেষ। আস্তে করে পীরের কাছে গেছে যে কয় পীর সাহেব আমার তো অবস্থা শেষ, তেজ মারা খাইছি। কেন কি হয়েছে? পীর সাহেব আমি আপনার মুড়ি ধোয়ার পরে এত বড় ক্ষতি হয়ে গেল। কেন কেমনে হইল এই অবস্থা? দেখেন আমার ঘাড় আর পাশা শেষ, দুই জায়গায় কষিছে না, দুই পাশেই শেষ। কি ব্যাপার? খাইতেও পারবো না আর বাইরের কাজও করতে পারবো। কি ক্ষতি আমার হয়ে গেল? কেমনে হইল? আপনি আমারে কইছেন মানুষরে কামড়াবি না, আমি তো কথা দিছি কামড়াবো না। এই জন্য নদীর পাড়ে শুয়ে শুয়ে জিকির করছিলাম। একজন ঘাস কেটে রশি খুঁজে পায় না, আমার নিয়েতে ঘাসটারে বেঁধেছে। তুই কিছু বলিস না? আমি যদি মুরিদ না হইতাম তাহলে তো ও আমার ধরা তো দূরের কথা, ধরতে আসলি ওর যা করতাম তাও বুঝতে পারি তোর ঘাস কাটা জন্মের মতো বন্ধ হইতো। ঠিক আছে এটা তো ঠিক আছে, কিন্তু তুই কিছু বলিস নি কেন? আপনি তো বলেছেন যে আর কামড়াবি না কাউরে। কামড়াইতে তো তোরে নিষেধ করছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি না। বলেন যদি একটু ফোঁস করতিস তাইলে ও মাঠে তোরেও তো ধরতো না, আর ওই ঘাসও নিত না। এমনকি বাড়ি আসার পরে আশফাকুজ্জামান রনি ওর কাজের লোকের বলতো এই তোর লুঙ্গি কই, বলতো কপোতার করে আমাদের বাড়ি থেকে গেছে। ঠিক না বেটে? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? ফোঁস করা হয় না বলে যা ইচ্ছা তাই বলে। কত আইন করলো, কত কথা শোনালো। এখন আমার বয়স আছে বড় আর প্যারাতে ইফতার করেন। ঠিক না বেঠে? আমি বলি কথা সুন্দর। আমার শিল্পমন্ত্রী এত সুন্দর উপদেশ দিয়েছেন, যে উপদেশের তুলনা হয় না। বড় আর পেয়ারা দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হলো আপনার ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে লন্ডনে, বাড়ি করেছেন কানাডার বেগমপাড়ায়, টাকা রাখিছেন সুইজারল্যান্ডে, আর চিকিৎসা হতে যান সিঙ্গাপুরে, পিকনিক করতে যান থাইল্যান্ডে, আর ইফতারের সময় কেন বড় পেয়ারা খাবো? ঠিক না বেঠে? তোমরা সব বিদেশে যাওয়া কিছু হলি সব দিলে গেছে চিকিৎসা হওয়ার জন্য সিঙ্গাপুর, কথা কয় জ্বর এসেছে পরীক্ষা করার জন্য আমেরিকায়, পাতলা পায়খানা হচ্ছে তার জন্য থাইল্যান্ডে। এমনি ভাবে তোমরা সব বিদেশে যাই করবার, আমরা সৌদি আরবের খেজুর খাতি গেলি তোমাকে চলে দেশে এখনো এত অভাব লাগে নাই। ঠিক না বেঠে? যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, যেই দেশে এক্সপ্রেসওয়ে হয়, যেই দেশে এত উন্নতি হয়, সেই দেশে খেজুর কিনে খাতে পারবো না। তোমরা কি আমাকে গরিব মনে করি চাও? কথা কয় না, এ তো সরকারের বিরুদ্ধে লোক। ঠিক না বেঠে? সরকার থেকে না উন্নয়ন করি দোভার বাকরি ভেঙেছে, সেখানে বলছে তোরা খেজুর বাদ দিয়ে পেয়ারা দে আর ফুল দিয়ে ইফতার কর। তার মানে ও তো সরকার বিরোধী লোক। এত উন্নয়ন থাকতে আমরা খেজুর খাবো না মানে কি? এখন আর বলতে হবে খেজুর সেই সময় খাবি, ইফতারের সময় খাবো। ঠিক না বেটে? হ্যাঁ, মাঝে মাঝে একটু আওয়াজ দেবেন, কারণ আমি তো অসুস্থ, কথা ভালো বলতে পারবেন না, একটু আওয়াজ দিবেন। তাহলে কি শুরু করবো? 4 গ্রাম এলাকাবাসী 4 গ্রাম ইয়ে করতেছে, তা ভালো না। আমি আবার মনে করলাম এবার 14 গ্রাম। একজনের কাছে দায়িত্ব দিয়েছে যে একটা দুটো কাঁঠাল দিলাম, এটা 34 গ্রামে ভাগ করে দেবো। দুটো কাঁঠাল 34 গ্রামে ভাগ করে দেবো। যে কোয়া ছিল 34 গ্রামে দেবো। ও বুদ্ধি করে করিয়েছি একটা দিয়ে 14 গ্রামে, আর একটা দিয়ে 20 গ্রামে। তাহলে দুটো মিলে কত হয়ে গেল না? 14 গ্রামে ভাগ করে দেওয়া যায়নি, দুটো কাঁঠাল দিয়েছে। ও দেখে এত ভাগ করে পারে কিনা। একটা দেশে 14 গ্রাম, আর একটা দেশে 20 গ্রাম, দিল্লি 34 গ্রাম শেষ। তো এই জন্যই